কথিত আছে এই পুকুরেই নাকি নিত্য মরা শোল মাছ দিলে তা জেগে উঠত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, কুশলে আছেন। কলকাতায় কিন্তু দারুণ গরম পড়েছে, আর অনেক দিন পর আপনাদের সামনে আমি অভি এই ভিডিওটা নিয়ে আসছি, একটা মন্দিরের ভিডিও। আপনারা তো আমার চ্যানেলে নর্মালি মেলার ভিডিওই দেখে থাকেন, কিন্তু এই গরমে কলকাতার বুকে সেইভাবে তো মেলা হচ্ছে না, তাই ভাবলাম যে আপনাদের সামনে একটা মন্দিরের ভিডিও তুলে ধরি। উত্তরাখণ্ডকে ঠিক যেরকম দেবভূমি বলা হয়, সেরকম বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে কালী মন্দির, তাই এই বাংলাকে কালী ক্ষেত্রও বলা চলে। আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ বর্গভীমা মন্দিরে। কোথায় অবস্থিত, কী করে আসবেন, সেই মন্দিরের মাহাত্ম্য, এই সমস্ত কিছুই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে এখানে শুরু করছি। আর যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো রকম কোশ্চেন থাকলে করবেন, আমি সাথে সাথে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। চলুন তাহলে শুরু করি এখান থেকে। একটা জিনিস আপনাদের দেখাবো বলে আমি ক্যামেরাটা আবার অন করলাম, সেটা হচ্ছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হলদিয়া স্টেশনে, ঠিক আছে। আর স্টেশন চত্বরটা জাস্ট একবার দেখুন, কি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আমি কলকাতায় থাকি, তো কলকাতার আশপাশে যে স্টেশন, যে চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, আর এখানের চিত্রটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। প্রত্যেকটা পাথর, মানে যেটা ফ্লোরিং, দেখুন নিট অ্যান্ড ক্লিন। লোক এখানে বসে রয়েছে, দেখুন বসার জায়গাগুলো এত সুন্দর, সত্যি দেখেও খুব ভালো লাগছে। একটা নোংরা আমার ফ্লোরের ওপর দেখতে পেলাম না, যেটা দেখে সব থেকে ভালো লাগলো। যদি এখানে পারে, তাহলে আমরা কেন কলকাতায় পারি না? চেষ্টা করি না যে এই পরিবেশটা আমরাই সুস্থ রাখতে পারি কি না। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম তমলুক স্টেশন। হলদিয়া থেকে আমাদের আসতে সময় লাগলো 1 ঘন্টা মতো। তো তোমরা যারা হাওড়া থেকে আসবে তাদের ওই 2 ঘন্টা মতো সময় লাগবে। স্টেশনটা অমৃত ভারত স্টেশনের আন্ডারে ডেভেলপ করেছে, কি সুন্দর দেখতে লাগছে। আর ঠিক এই স্টেশনের বাইরের পরিবেশটা এরকম। স্টেশনের ঠিক বাইরে থেকেই তোমরা টোটো পেয়ে যাবে, যেখান থেকে আমি টোটো ধরবো। আর এখন বাজে দেখো ঘড়িতে ঠিক 11:25। তো এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার মতো রাস্তা বর্গভীমার মন্দির। চলো তোমাদের নিয়ে যাব, ঘোরাবো, টোটো ভাড়া কত, এই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকবে, যাতে কোনো ইনফরমেশান কিন্তু মিস না হয়ে যায়। আর এই স্টেশন থেকে তোমরা লিফট আছে, লিফটে করেও কিন্তু লাইন পেরিয়ে আসতে পারো। যারা সিঁড়ি ভাঙতে পারবে না তারা এইভাবে আসতে পারো। চলো, সো ফাইনালি আমরা চলে এলাম এবারে একদম মন্দিরের ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি আরও কাছে যাব, তোমাদের দেখাবো। এই দেখো, এই হচ্ছে মন্দিরের মেন গেট। মেন গেটের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে মন্দিরটা না অনেক উঁচুতে অবস্থিত। আর মন্দিরে ওঠার জন্য দেখো এরকম সামনের দিকে সিঁড়ি করা রয়েছে, ঠিক যেরকম দক্ষিণেশ্বরে তোমরা দেখেছো ঘাটের যাওয়ার যে সিঁড়িগুলো থাকে, এখানেও কিন্তু ঠিক সেই রকম। এই হচ্ছে শ্রী শ্রী বর্গভীমা মাতার মন্দির। দেখো আমি একটু জুম করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর এই মন্দিরে কাজ চলছে এখন, সামনেটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল মন্দির চত্বর।
প্রচুর মানুষ এখান দিয়ে উপরে উঠছে, আমিও যাব। তবে এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এই মন্দিরের সামনে কিন্তু কোনো পার্কিং নেই। পার্কিং আছে 4 হুইলার, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আর ঠিক সামনেই কিন্তু এরকম ডালার দোকান রয়েছে দেখো, যেখান থেকে তোমরা 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম বিভিন্ন টাকার ডালা তোমরা নিতে পারো। এই যে পুজোর মিষ্টান্ন ভাণ্ডার, এই যে সমস্ত মিষ্টান্ন, এবং প্রচুর ভিড় দেখো। আজকের একটা ঈদের দিন, ছুটির দিন। আর সময় কতটা লাগলো স্টেশন থেকে আসতে, মিনিট 15 মতো সময় লেগেই গেল। আর এখানে বাইরের পরিবেশটা একটু তোমাদের দেখিয়ে দেবো। চলো, যে যে রাস্তা দিয়ে আমরা এলাম সেটা কিন্তু অনেকটাই কনজেস্টেড, আর প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ। এই হচ্ছে মেন রোড, যেটা মন্দিরের সামনে, খুবই কনজেস্টেড রোড, সরু রাস্তা, একদম 10 ফুটের একটা রাস্তা, যেখান দিয়ে টোটো প্রচুর পরিমাণে, বাইক প্রচুর পরিমাণে চলছে। আর সামনে অনেকগুলো দোকান রয়েছে দেখো। আর এখানে দেখিয়ে দিই, ইন্ডিয়ান সিল্ক হাউস একদম সামনে রয়েছে, আদি মিষ্টান্ন ভাণ্ডার, এদিকে সমস্ত পুজোর দোকানই তোমরা দেখতে পাবে। আর একদম গেটের সামনে তো রয়েইছে। তো এই রকম সমস্ত পরিস্থিতি তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। চলো, আর এই রাস্তা দিয়ে আমরা এলাম হচ্ছে এই দিক দিয়ে, ঠিক আছে? এই দিকটা হচ্ছে স্টেশন বা মেন রোড, সেখান দিয়ে তোমাদের ভেতরে আসতে হবে। খুব কনজেস্টেড রাস্তা, যেটা তোমাদের আমি বারবার বলছি। আর যারা তোমরা গাড়ি নিয়ে আসবে, 4 চাকা নিয়ে আসবে মনে করছো, সেই 4 চাকা রাখার জায়গাও রয়েছে। ঠিক মন্দিরের আগে একটা পার্কিং লট আছে, সেখানে তোমাদের পয়সা দিয়ে কিন্তু রাখতে হবে। প্রত্যেকটা মন্দিরে ঠিক যেরকম ভৈরব থাকেন, এখানেও তাই দেখো, মূল মন্দির এবং তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে ভৈরবের মন্দির, অর্থাৎ এখানে শিব ঠাকুর বিরাজ করছেন, মহাদেব রয়েছেন। আমি যাব মন্দিরে, গিয়ে তোমাদের দর্শন করাবো। মন্দিরের চূড়াটা দেখতেই পাচ্ছ, গোল্ডেন কালার, সোনালি বর্ণ, এবং তার মাথায় ত্রিশূল রয়েছে দেখো। তো চলো মন্দিরে যাই, গিয়ে আগে মহাদেবকে দর্শন করি, তারপর তো মায়ের মূল মন্দিরে যাব, পুজো দেবো, সব কিছু করবো। চলো ভেতরে যাই। এখানে দেখুন, এই যে শিব মন্দিরে এলাম, এখানে দেখুন এই যে পঞ্চমুখী হনুমান দেবের কিন্তু একটি মূর্তি এখানে রয়েছে। এই যে কি সুন্দর, ভারতবর্ষের প্রত্যেকটা কোণাতে কিন্তু এরকম মন্দির রয়েছে। আর ওপরে দেখুন রাম, সীতা, লক্ষ্মণের একটি ফটো রয়েছে, এই যে। আর পুরো দেওয়াল জুড়ে কিন্তু এরকম টেরাকোটার কাজ করা রয়েছে, এই যে। এই হচ্ছে শিব মন্দির। তো চলুন ভেতরে গিয়ে বাবাকে দর্শন করিয়ে আনি আপনাদের। তো আমরা মন্দিরের উপরে উঠে এসেছি। এখানে মায়ের যে বিগ্রহ রয়েছে, যদি মোবাইলে অ্যালাউ করে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। বাইরে থেকে মায়ের বিগ্রহ তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মা বর্গভীমা। এখানে মা উগ্রতারা রূপে পূজিত হন। আর এটি 51 সতীপীঠের মধ্যে কিন্তু অন্যতম রয়েছে। আর এই হচ্ছে বর্গভীমা মায়ের যে মন্দির, সেই মন্দির কমিটির ফোন নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখানে যে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলো এখানে দেখো একদম লিস্ট করে দেওয়া রয়েছে, যেটা 2026-27 ধরে চলবে। দুর্গা পুজো থেকে আরম্ভ করে কালী পুজো, বিপত্তারিণী, ফলহারিণী, জগদ্ধাত্রী পুজো, বিশেষ পুজো, কাত্যায়নী চতুর্দশী, রটন্তী কালী পুজো, অন্নপূর্ণা পুজো, এই সমস্ত কিছু কিন্তু এখানে হয়ে থাকে। তোমরা যদি চাও এখানে পুজো দিতে, তাহলে কিন্তু আসতে পারবে। আর একটা জিনিস এখানে কি লেখা রয়েছে একটু দেখাই তোমাদের, দেখো। তমলুকের শক্তিপীঠ এই তীর্থের প্রাচীন নাম বিভাস। দেবী এখানে বর্গভীমা বা ভীম রূপা নামে অধিষ্ঠিত। ভৈরব সবানন্দ মতান্তরে কপালী। মহামা সতীর দেহাংশের মধ্যে বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে, এটাই মনে করা হয়। তো চলো এরপরে আমি ভেতরে যাব, গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যে তোমরা যদি এই মন্দিরে ভোগ গ্রহণ করতে চাও, দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সন্ধে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে কিন্তু তোমাদের এখানে যোগাযোগ করতে হবে। দিয়ে তোমরা কতজন আসতে চাইছো সেটা লিখিয়ে দিতে হবে। আজকের আমি আসলাম এখানে, কালকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম, তোমরাও তাই করতে পারো। তো চলো এবারে মন্দিরের পুরো অঞ্চলটা ঘুরিয়ে তোমাদের সাথে দেখাবো। এবারে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে সেই সিঁড়ি দিয়ে তোমরা একদম উপরে উঠে আসবে। আমার ভিডিওটা একটু ডিটেলে তৈরি করি, যার জন্য হয়তো একটু বড় হয়। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলেই
তোমরা কিন্তু দেখো এখানে এই পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন রয়েছে। দেখো এই যে সবাই এসছে এখানে মায়ের এখানে পুষ্পাঞ্জলি দেবে। এই যে নতুন কনস্ট্রাকশন হয়েছে, এইখানে তোমাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে। যখন অনেকগুলো লোক এখানে দাঁড়িয়ে যাবে তখন পুরোহিত মশাই এসে তোমাদের আগে অঞ্জলি দেওয়া হবে, তারপরে তোমরা পুজো দিতে পারবে। তো সেই ব্যবস্থা এখানে রয়েছে। এখানে প্রত্যেকেই আসছে, দেখো এই যে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন বলে লেখাও রয়েছে। সেখানে গিয়ে তোমরা কিন্তু আগে দাঁড়াবে। আমিও দেওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে আমার ডালি, আজকের পুজো দেওয়ার যে ডালি সেটা নিয়ে নিয়েছি। দেখো এখানে সিঁদুর, আলতা, বাতি, ধূপ, হ্যাঁ, আর এরকম প্যাঁড়া এখানে পাওয়া যায়। এই টোটাল যে জালিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 70 টাকা নিল ওনারা। আর এই হচ্ছে সেই জায়গা। তো চলো এবার পুষ্পাঞ্জলি দেওয়ার লাইনে দাঁড়াই, পুষ্পাঞ্জলি দিই, মন্দিরটাও দেখাবো তোমাদের। এখানে কিন্তু উপনয়ন হয়, ঠিক আছে। যদি নির্দিষ্ট কোনো দিনে পার্টিকুলার দিনে হয় তাহলে 3500 টাকা লাগে। আচ্ছা, নানি মুখ হয়, বিবাহ, পাঁঠাবলি, মুন্ডন, শাড়ি, খাতা পুজো, বিভিন্ন গাড়ির পুজো, সেগুলো তো হয়েই থাকে। অন্নভোগের দক্ষিণা দেখো এখানে 50 টাকা করে রয়েছে, ঠিক আছে। এখানে যদি স্মৃতির উদ্দেশ্যে পাথর বসাতে যাও তাহলে 20,000 টাকা। এইগুলো তোমরা কিন্তু এখানে করতে পারো। তো তোমাদের সাথে এটা আমি কিন্তু শেয়ার করে রেখে দিলাম। আর একটা জিনিস দেখে দিই, যারা ভোগের কুপন নিতে চাইছো তাদের কিন্তু এই হচ্ছে মূল মন্দির, ঠিক আছে। এই হচ্ছে মূল মন্দির। আমি পুজো দেওয়ার জায়গাটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমি এক্সিট যে পয়েন্ট সেখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো এই যে বাহির পথ, আর এই মূল মন্দির থেকে বেরোলেই কিন্তু কী খবর। তো এখানে তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এই মূল মন্দিরের এইখান থেকে কিন্তু কুপন তোমাদের সংগ্রহ করতে হবে। তো আজকের যে অন্নভোগ সেটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে 120 টাকা করে, ঠিক আছে। তো এটা ওই আগের দিন তোমরা ফোনে নাম লিখিয়ে রাখতে পারো। আর এই হচ্ছে মূল গর্ভগৃহের ভেতরে যদি ফোন অ্যালাউ করে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব, ঠিক আছে। এই যে মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরছি, প্রায় 300 বছরের পুরনো এই মন্দিরের ইতিহাস রয়েছে। তো চলো একে একে তোমাদের এই মন্দির চত্বরটা ঘুরে দেখাই, আর এই মন্দির সৃষ্টির যে ইতিহাস সেটা তোমাদের বলতে থাকি। একসময় এই অঞ্চল ছিল প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নগরী, নাম ছিল ত্রাম্যলিপ্ত। এই শহর থেকেই জাহাজ ভেসে যেত সুদূর দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত। ব্যবসা, সংস্কৃতি, ধর্ম সব কিছুর এক বিশাল মিলনস্থল ছিল এই নগরী। কিন্তু কালের নিয়মে সবই হারিয়ে যায়। আর এই ঐতিহাসিক শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক শক্তিশালী আধ্যাত্মিক কেন্দ্র, এই বর্গ ভীমা মন্দির। পুরাণ অনুযায়ী এটি একটি সতীপীঠ। বিশ্বাস করা হয় দেবী সতীর বাম পা বা গোড়ালি এখানে পতিত হয়েছিল। সেই থেকেই এই স্থান শক্তির আধার হিসাবে পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। শোনা যায় বহু বছর আগে এই অঞ্চলে এক জেলে প্রতিদিন নাকি একটি বিশেষ শোল মাছ ধরে এনে মন্দিরে উৎসর্গ করত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, মাছটি কেটে রান্না করার পরেও নাকি আবার জীবন্ত হয়ে উঠত। এই অলৌকিক ঘটনায় বিস্মিত হয়ে গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে মা ভীমার আশীর্বাদে এই মন্দিরে রয়েছে এক অদ্ভুত শক্তি, যা কিনা মৃত্যুকেও ফিরিয়ে দিতে পারে জীবনে। এরকম নানা কাহিনী এখান থেকে শোনা গেল। এখানের যে লোকাল লোকেরা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম। মন্দিরের স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়। উঁচু একটি বেদির ওপর নির্মিত হয়েছে এই মন্দির, অনেকটা দুর্গের মতো দেখতে। এর গম্ভীর পরিবেশ আর প্রাচীন কাঠামো যেন আজও বহন করে চলেছে অতীতের স্মৃতি। নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন বিল্লবত্রাঞ্জলি সর্বানন্দ ভৈরব সহিত বর্গভীমা কালিকা ওই নমঃ। আজকের দিনে প্রতিদিন অসংখ্য অগণিত ভক্ত এখানে আসেন, কেউ মানত নিয়ে, কেউ কৃতজ্ঞতা জানাতে, আর কেউ শুধু অনুভব করতে আসে সেই অদৃশ্য শক্তিকে। বর্গভীমা মন্দির এ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এ এক ইতিহাস,
এক বিশ্বাস আর এক অলৌকিক রহস্যের প্রতীক হয়ে আছে এখানে। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের এই তমলুক শহরে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি আজ। আর সেখানেই রয়েছে এক রহস্যময় ও শক্তিশালী তীর্থক্ষেত্র বর্গ ভীমা মন্দির। এই মন্দির সংস্কারের কাজ চলছে এখন। এবারে তোমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলো, যে গল্পটা তোমাদের বললাম যে এখানের ইতিহাসটা, তো সেই কুণ্ডতে তোমাদের নিয়ে যাব, যেখানে যে জলে নাকি শোল মাছ সবসময় জীবন্ত হয়ে উঠতো। এই যে সেই কুণ্ডতে যাওয়ার জন্য যে রাস্তাটা, এই হচ্ছে মূল মন্দির। ঠিক তার উল্টো দিকে দেখো এরকম একটা ছোট্ট মতো গেট করা রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। এই দেখো। আচ্ছা, এবারে তোমাদের বেশ কিছু ইনফরমেশান সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। সেটা হচ্ছে, আমি তো এসেছি, তোমাদের দেখালাম মোটামুটি 11:30 15:30 বেজেই গেছে। কিন্তু তোমরা যখন আসবে, যদি আগে থেকে নাম লেখানো না থাকে, তাহলে কিন্তু তোমরা 10:30টার মধ্যে চলে আসবে, নাহলে কিন্তু দুপুরের ভোগ প্রসাদ পাবে না। 1টা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে। আর ভোগ কুপনের যে মূল্য সেটা হচ্ছে 120 টাকা। কী কী পাওয়া, মানে ভোগ প্রসাদে কী কী দেবে সেটা খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে প্রত্যেকের ব্যবহার খুব ভালো, এবং এই গরমের সময় এখানে পুরো উপরটা ছেয়ে রেখে দিয়েছে, ছাউনি রয়েছে, কোনো রকম কোনো কষ্ট কিন্তু তোমাদের করতে হবে না। এটা খুবই ভালো লাগছে। আর একটা বসার জায়গা, প্রচুর বসার জায়গা, চারিদিকে কিন্তু রেস্ট রুম রয়েছে। সেখানে দেখো আমার পেছনে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, তোমরা দেখতে পাবে, দেখো কত বসার জায়গা রয়েছে। আর ঠিক পুরো জায়গাটা কিন্তু এরকম সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, তাই কোনো রকম কোনো কিন্তু অসুবিধা তোমাদের হবে না। এবার বলি কী করে এখানে আসবে। আমি তো হলদিয়া থেকে এসেছি, যেহেতু আমি হলদিয়াতে এখন জব করি, সেখান থেকে আসা সুবিধে। কিন্তু তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও, তাহলে আমি বলবো কলকাতা থেকে হলদিয়া লোকাল বা দীঘার বাসে ধরে তোমরা চলে আসতে পারো তমলুক। সেই তমলুকে নেমে ওখান থেকে টোটো সহযোগে এখানে চলে আসতে পারো। মন্দির মোটামুটি সারাদিনই খোলা আছে, কোনো রকম অসুবিধে নেই। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই, যে এখানে তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাও, সেই গাড়ি রাখারও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে। তো চলো, এরপরে যখন ভোগ প্রসাদ দেওয়া হবে তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের যেরকমটা বলছিলাম, যে এখানে দেখো বসার জায়গা বা বিশ্রামাগার এটা রয়েছে, পুজো দেওয়ার কোনো অসুবিধে নেই। এবং সবচেয়ে বড় কথা যেটা তোমাদের বলছিলাম, যে কোনো রকম টাকার দাবি দেওয়া নেই, কিচ্ছু নেই। তোমরা যেটা মন খুশি করে দেবে দক্ষিণা, সেটাই এনারা নিচ্ছেন। আর এই মন্দির চত্বরটা কিন্তু বিশাল বড়। তো এই মন্দির চত্বরে দেখো বসার জন্য কিন্তু এখানে এরকম জায়গা করা রয়েছে, এখানে ফ্যানও রয়েছে উপরে। আর এইটা কিন্তু নবনির্মিত হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই জায়গাটা এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 12:30। 1টা থেকে ভোগ প্রসাদ দেবে, তোমাদের সাথে দেখাবো। তার আগে এইখানটা একটু রেস্ট নিয়ে নিই। প্রচুর মানুষ এখানে কিন্তু বসে রয়েছে, তোমরাও এখানে বসতে পারবে, আর কোনো রকম কষ্ট হবে না, এটুকু তোমাদের কিন্তু বলতে পারি। পেছন দিকটা মনে হচ্ছে রান্নাঘর, তো যদি ওখানে অ্যালাউ করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে মন্দিরের বাইরে যেরকম ডালির দোকান রয়েছে, মন্দিরের ভেতরেও কিন্তু তোমাদের ডালির দোকান রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, জুতোটা কোথায় রেখে আসবে, সেটা একটা প্রবলেম অবশ্যই আছে। কিন্তু জুতো রাখার আলাদা একটা স্ট্যান্ড রয়েছে, সেখানে কোনো টোকেন দিতে হয় না, এমনি জুতো রেখে আসতে হবে। সেই রকম করে যদি রেখে আসতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। আর এখানে মায়ের এরকম মূর্তি সমস্ত কিছু দেখো, এই যে ফটো ফ্রেম, সেখানে কিন্তু মায়ের এরকম মূর্তি পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারো। এরকম ডালির দোকান যেরকম সমস্ত আমাদের যে কোনো মন্দিরের বাইরেই থাকে, এখানেও সেরকম রয়েছে। মন্দিরের ভেতরে এরকম প্রচুর গাছ এবং তাকে ঘিরে এরকম শিল্পকলা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এখানে দেখো রাহু, শনি, শুক্র এদিকে তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে যদি আমি ঘোরাই, দেখো মঙ্গল, বুধ, বৃহস্পতি, যে গ্রহ দ্বারা আমরা আমাদের ভাগ্য চলে, অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করো তারা এগুলো বুঝবে। সেই গ্রহগুলোকে এখানে কিন্তু এখানে দেখো এরকম মূর্তি আকারে দেয়ালের ওপরে তৈরি করা হয়েছে, এদিকে এবং এদিকে। আর নিচে এখানে দেখো এটা কিসের মূর্তি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে গাছ রয়েছে, সেই গাছেও দেখো এখানে অশ্বত্থ গাছ দেখে যেটা মনে হচ্ছে, সেই অশ্বত্থ গাছেও কিন্তু এরকম মালা পরিয়ে রাখা রয়েছে। আর এটাও দেখো একটা বিশ্রামাগার, দেখছো
এখানে প্রচুর এরকম বিশ্রামাগার রয়েছে, আর সেই বিশ্রামাগারে কিন্তু প্রচুর মানুষ বসে রয়েছে এবং সব জায়গাতেই দেখো এরকম ফ্যানের ব্যবস্থা রয়েছে, যার ফলে কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আর পুরো মন্দির চত্বরটা না গাছ দিয়ে ঘেরা রয়েছে, যার ফলে গরম হলেও কষ্ট হচ্ছে না। ঘড়িতে বাজে এখন দেখো প্রায় 1:45 মতো। আর এই হচ্ছে মন্দিরের যে গেট, বাইরের গেট তোমাদের দেখাচ্ছিলাম, সেই গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ঠাকুরকে এখন অন্নভোগ দেওয়া হবে। 12:30 থেকে ঠাকুরের অন্নভোগ চালু। অন্নভোগ দেওয়া হয়ে গেলেই 1টা থেকে এখানে ভোগ প্রসাদ জনসাধারণের জন্য দেওয়া হবে। তো এই হচ্ছে মন্দির চত্বর। তো চলো এবারে হাত ধুয়ে আমরা খেতে বসি। জিনিস আপনাদের না দেখিয়ে আমি পারলাম না, সেটা দেখুন এই যে খাবারের জায়গায় মায়ের একদম লাইভ ভিডিও চলছে, মন্দিরের ভেতর থেকে দেখানো হচ্ছে। এই যে পুরো লাইভ এরকম টিভিতে চলছে, আর এই হচ্ছে খাবারের জায়গা। মানে মা নিজে এখানে দাঁড়িয়ে থেকে তার ভক্তদের খাওয়াচ্ছে, এই কনসেপ্টেই এটা কিন্তু তৈরি করা হয়েছে। এই দেখো। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই যে ভোগ প্রসাদে কী কী ছিল। অ্যাকচুয়ালি ভোগ প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ হয় না, কারণ আমি কোনো ফুড ব্লগ করতে আসিনি। তো যাই হোক, তাও তোমাদের বলে দিই যে কী কী ছিল। 120 টাকা যে ওনারা নিয়েছিল তাতে কি কি দিয়েছিল। তো প্রথমে দেওয়া হলো হচ্ছে আলু ভাজা, তারপরে অন্ন, তারপরে শুক্তো, ডাল, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, মাছ দেওয়া হয়েছিল। তোমাদের ভিডিও স্টার্টিংয়ে দেখিয়েছি যে এখানে কিন্তু মায়ের যেহেতু শোল মাছ দেওয়া হয়, তো এখানে যখন আপনি খাবেন তখন শোল মাছটা দেওয়া হয় না, তখন কাতলা অথবা রুই মাছ দেওয়া হয়। মাছ ছিল, আর তারপরে ছিল হচ্ছে চাটনি, এবং লাস্টে ছিল হচ্ছে পায়েস। আর জল, লেবু, নুন, এগুলো তো লবণ, এগুলো তো ছিলই। খুব সুন্দর, এবং সবকটা খাবার এত গরম এবং হাইজিন মেনটেন করে ওনারা করেছেন, দেখি বোঝা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে সব খাবার 2-3বার করে রিপিট করেছেন, কোনো অসুবিধা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, এমনিতেই অনেক বড় হয়ে গেল। যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো, চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিচে সাবস্ক্রাইব বাটনটা আসবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ইন্ডিয়ান টেক কেয়ার, সবাই খুব খুব ভালো থাকবে। জয় মা, জয় মা গর্ভভূমি।